সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরিসকে। শুরুতেই জানাবো শিরোনাম। পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে ২০ জনের প্রাণহানি, আহত ৩ শতাধিক, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা। শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালায় সংস্কার আনবে যুক্তরাষ্ট্র, কংগ্রেসে ভুলভাবে উপস্থাপিত হয়েছে গবেষণা, সাফাই ফেসবুকের। প্রায় ২ মাস পর আফগানিস্তানে চালু পাসপোর্ট ইস্যুর কার্যক্রম, ভিড় থাকলেও দিনে অন্তত ৬,০০০ মানুষ সেবা পাচ্ছেন। পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারালেন কমপক্ষে ২০ জন, আহত কমপক্ষে ৩ শতাধিক। উদ্ধারকর্মীরা বলছেন বেশিরভাগই নারী ও শিশু, বাড়তে পারে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার ভোরে প্রদেশটির হারনাই এলাকায় মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়, কিন্তু মুহূর্তেই ভেঙে পড়ে কাদামাটিতে নির্মিত শতাধিক ঘরবাড়ি স্থাপনা। চলছে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার তৎপরতা। মধ্যরাতে আহত প্রিয়জনকে নিয়ে হাসপাতালে ছুটেন পরিবারের সদস্যরা। নেই তিল ধারণের ঠাঁই, অগত্যা খোলা আকাশের নিচে স্ট্রেচারে চলে চিকিৎসা। আলো স্বল্পতার কারণে টর্চ লাইট আর মোবাইল ছিল শেষ ভরসা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুসারে বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় ছিল ৫.৭ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল। ভূভাগ থেকে অন্তত ১৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি, যার ধাক্কায় মুহূর্তেই ভেঙে পড়ে কাদামাটিতে নির্মিত শতাধিক ঘরবাড়ি। চাপা পড়ে মারা যান বাসিন্দারা। রাত ৩টা নাগাদ ভয়াবহ কম্পন অনুভূত হয় আমাদের এলাকায়। পরে জানতে পারি কম্পনের মাত্রা ছিল ৫.৭। হারনাই শহরের সর্বোচ্চ হতাহতের তথ্য পেয়েছি আমরা। মধ্যরাতে ভূমিকম্পের ঝাঁকুনিতে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সের অপেক্ষা করছেন বেশিরভাগ। সুচিকিৎসার জন্য পাঠানো হবে কোয়েটায়। গুরুতর রোগীদের ভোরের আগেই অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহনের মাধ্যমে পাঠানো হয় প্রাদেশিক রাজধানী কোয়েটায়। উন্নত চিকিৎসা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। এছাড়া সংকটাপন্ন রোগীদের হেলিকপ্টারে সরানো হয় রাজধানীতে। এখন পর্যন্ত ২ শতাধিক আহতকে আমরা সেবা দিয়েছি। গুরুতর আহতদের অ্যাম্বুলেন্স বা বেসরকারি যানবাহনের মাধ্যমে কোয়েটায় পাঠানো হচ্ছে। সেখানে তারা পাবেন আরও ভালো চিকিৎসা। সবশেষ ২০১৫ সালের অক্টোবরে পাক আফগান সীমান্ত লণ্ডভণ্ড করে দেয় ৭.৫ মাত্রার ভূমিকম্প। সে সময় প্রাণ হারান কমপক্ষে ৪০০ মানুষ। এখনও ধাতস্থ হতে পারেননি ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। চলছে সংস্কার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের উত্তরপ্রদেশে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৯ আরোহী। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়। রাজ্যের বারাবাঙ্কি শহরে এই দুর্ঘটনা ঘটে। ৭০ যাত্রী সহ একটি ভলভো বাস নয়াদিল্লি থেকে বাহরাইচ যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘাত। ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ আরোহী। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে নিহতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের চিকিৎসায় ৫০,০০০ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি হিসাব অনুযায়ী ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সর্বোচ্চ ১,৪৮,০০০ মানুষ। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং স্বচ্ছতায় শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যম আইন সংস্কার করবে যুক্তরাষ্ট্র। ফেসবুক ইস্যুতে কংগ্রেসের শুনানির পর এমন ইঙ্গিত দিল হোয়াইট হাউস। তবে ফেসবুক কর্তৃপক্ষের দাবি, কংগ্রেসের প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ গবেষণাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নীতিমালার পক্ষে সাফাইও দেন হেড অফ পলিসি ম্যানেজমেন্ট। ফেসবুকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বেশ নড়েচড়েই বসেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউস বলছে, তথ্য সরবরাহ, নজরদারি, অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করার চেষ্টা। কংগ্রেসের শুনানিতে উঠে আসা বিষয়গুলো নিয়ে তদন্ত করবে ফেডারেল ট্রেড কমিশন।
তদন্তের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতিমালা সংস্কারের পক্ষে মত প্রেসিডেন্ট জো বাইডেনের। সিনেটরদের সাথে এ বিষয়ে শিগগিরই বাইডেনের আলোচনার কথাও জানায় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট বরাবরই বলে এসেছেন টেক প্ল্যাটফর্মকে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। নীতিমালার সংস্কার অবশ্যই দরকার। আরও স্বচ্ছতা ও আস্থার জন্য আইনে পরিবর্তন আসতে পারে। কংগ্রেসের শুনানিতে উঠে আসা বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এ বিষয়ে আইন প্রণেতাদের সাথে আলোচনা করবেন প্রেসিডেন্ট বাইডেন। গত মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেনের তোলা অভিযোগগুলো যথার্থ নয়, আবারও এমন দাবি প্রতিষ্ঠানের বর্তমান কর্মীদের। ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে গবেষণার ভিত্তিতে অ্যাপে নতুন নতুন ফিচার যুক্ত করা হয় বলে জানান হেড অব পলিসি ম্যানেজমেন্ট মনিকা বিকার্ট। হগেনের চুরি করা নথিগুলোর বেশিরভাগই জরিপ, সুনির্দিষ্ট কোনো গবেষণা নয়। এগুলো প্রকাশ করে ফেসবুককে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর কিশোরী সহ বেশিরভাগ মানুষ উপকৃত হয়। এরপরও কারো কারো যখন খারাপ অভিজ্ঞতা হয় সেটিকে গুরুত্ব সহকারে দেখি। ব্যবহারকারীর সুরক্ষায় নতুন ফিচার বা পণ্য নিয়ে কাজ করি। সম্প্রতি ফেসবুকের অনেক গোপন নথি গণমাধ্যমে ফাঁস করেন সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেন। কংগ্রেস ডেকে পাঠালে তিনি শুনানিতে দাবি করেন ব্যবসার স্বার্থে শিশুদের আসক্তি বাড়াচ্ছে ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলো, তৈরি করে বিভাজনও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবছরই ভার্চুয়াল বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। বুধবার দুদেশের উচ্চ পর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠকে সেটি নিশ্চিত হয়। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয় এই বৈঠক। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি অংশ নেন আলোচনায়। দুই পক্ষ জানায় 6 ঘণ্টার আলোচনায় ছিল গঠনমূলক এবং স্বতঃস্ফূর্ত। নিয়মিত যোগাযোগ রক্ষার ব্যাপারেও সম্মত হয়েছে দেশ দুটি। হোয়াইট হাউস জানিয়েছে এ সময় দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসন, হংকং, জিনজিয়াং, তাইওয়ানে মানবাধিকার লঙ্ঘন সহ নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। চলমান খাদ্যাভাবের কারণে মানবিক সংকটের মুখোমুখি আফগানিস্তান। বুধবার ভার্চুয়াল বৈঠকে দেশটিতে কর্মরত বিশ্ব খাদ্য সংস্থার পরিচালক জানান শিগগিরই প্রয়োজন 60 কোটির বেশি তহবিল। 15 আগস্টের পর জব্দ করা হয়েছে আফগানিস্তানের রিজার্ভ, বন্ধ বিদেশি সহযোগিতাও। তারল সংকটের কারণে সপ্তাহে মাত্র $200 ব্যাংক থেকে তুলতে পারেন একজন ব্যক্তি। মানুষ দুমুঠো খাবার কিনতে বিক্রি করছেন ঘরের সামগ্রী। বর্তমানে 38 লাখ আফগানকে সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন। কিন্তু শীত শুরু হওয়ার আগেই প্রয়োজন আরও 60 কোটি 60 লাখ ডলারের তহবিল। প্রায় 2 মাস পর আফগানিস্তানে চালু হলো পাসপোর্ট কার্যক্রম। অফিসগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা তালেবানদের। সংশ্লিষ্টরা বলছেন দিনে 6000-এর বেশি গ্রাহক এখন সেবা পাচ্ছেন। এই হুড়োহুড়ি কোনো ত্রাণ সহায়তার জন্য নয়। পাসপোর্ট সেবা পেতে আফগান নাগরিকদের দীর্ঘ লাইন রাজধানী কাবুলে। গেল 15 আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে যায় দেশটির জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট কার্যক্রম। বুধবার থেকে আবারও শুরু হয় জরুরি এই সেবা। সংবাদ সম্মেলন করে তালেবান জানায় পূর্বেই আবেদন করা 25,000 জনকে দেয়া হচ্ছে পাসপোর্ট। পর্যায়ক্রমে বাড়ানো হবে সেবা। আন্তর্জাতিক স্বীকৃতি না মেলায় আশরাফ ঘানি সরকারের সময় যে পাসপোর্ট ছিল সেটি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জারি করা ডিক্রি অনুযায়ী নতুন করে পাসপোর্ট দেওয়া শুরু করেছি। নাগরিকদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত দেয়া হয়েছে। আগের সরকারের আমলে যে পাসপোর্ট ছিল সেটাই দেয়া হচ্ছে। তালেবানের দাবি চাহিদা অনুযায়ী বাড়ানো হচ্ছে সেবার পরিধি। দিনে কমপক্ষে 6000 মানুষকে দেয়া হচ্ছে পাসপোর্ট। তবুও ভিড় কমছেই না। গেল 3 মাস পাসপোর্ট অফিসের কর্মীদের কোনো বেতন দিতে পারিনি আমরা, তবে দ্রুতই দেয়া হবে। তারা আগে দিনে 3000 পাসপোর্ট দিতে পারলেও এখন তা দ্বিগুণ করা হয়েছে। আগামীতে আরও বাড়ানো হবে এই সংখ্যা। অর্থনৈতিক সংকটে প্রতিদিনই দেশ ছাড়ার চেষ্টা করছে বহু মানুষ। জড়ো হচ্ছে সীমান্তে। স্থানীয় গণমাধ্যম জানায় পাসপোর্টের জন্য গেল 2 মাসে আবেদন জমা পড়েছে প্রায় 2.25 লাখ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। পশ্চিম তীরে মেষপালক বেদুইন ফিলিস্তিনিদের হঠাতে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা।
আল মুফাগারা গ্রামে ১৩০০-র বেশি ফিলিস্তিনের বসবাস। নিয়মিত চলে তাদের উপর এই অত্যাচার। বুধবারও ধ্বংস করা হয়েছে ঘরবাড়ি, গাড়িসহ মূল্যবান সম্পদ। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। 4 বছরের এক ফিলিস্তিনি শিশুর অবস্থা সংকটাপন্ন, চিকিৎসা চলছে হাসপাতালে। মানবাধিকার সংগঠন বিসেলেমের প্রকাশিত ফুটেজে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা বহর কাছেই দাঁড়িয়েছিল, অথচ ইহুদি দখলদারদের অমানবিক হামলায় তারা বাধা দেয়নি। মহামারীতে 48,41,000-এর কাছাকাছি মোট প্রাণহানি। 2 সপ্তাহ পরে আবারও 8,000-এর উপর মানুষ মারা গেছেন গোটা বিশ্বে। দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারি মাসের পর করোনায় দেশটিতে আবারও একদিনে 2,000-এর ওপর মানুষ মারা গেলেন। 1,07,000-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। একদিনে রেকর্ড 929 জনের মৃত্যু দেখেছে রাশিয়া। এই দিন মেক্সিকোতে 790, ব্রাজিলে 543, ভারত, ইউক্রেন, রোমানিয়ায় 3 শতাধিক এবং তুরস্ক, ইরানে 2 শতাধিক বাসিন্দার মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। বিশ্বে মোট কোভিড রোগী শনাক্ত হয়েছে 23,70,00,000-এর বেশি। তরুণদের ওপর করোনার মডার্না টিকা প্রয়োগ স্থগিত করল সুইডেন ও ডেনমার্ক। টিকা গ্রহীতাদের গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডিশ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 90 সাল পরবর্তী সময়ে জন্ম নেওয়া তরুণদের মধ্যে মডার্না টিকা গ্রহণের পর হৃদযন্ত্রের জটিলতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আপাতত 30 বছরের কম বয়সীদের দেওয়া হবে না মডার্নার ডোজ। এদিকে 18 বছরের কম বয়সীদের মডার্নার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে ডেনমার্ক। দেশটির স্বাস্থ্য বিভাগের মতে হৃদযন্ত্রের জটিলতা দেখা দেয় আরও গবেষণা প্রয়োজন। প্রাথমিক তথ্য উপাত্ত পাঠানো হয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA-কে। আফ্রিকার শিশুদের ওপর গণহারে ম্যালেরিয়া টিকা প্রয়োগের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যাকসিনকে বিজ্ঞানের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন WHO প্রধান। সংস্থাটির পাইলট প্রকল্পের আওতায় 2019 সাল থেকে আফ্রিকার নবজাতকদের 23 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা পেয়েছে 8 লাখ শিশু। ব্রিটিশ ওষুধ প্রতিষ্ঠানের মসকুইরিক্স একমাত্র WHO অনুমোদিত ম্যালেরিয়ার টিকা। আফ্রিকায় করোনার তুলনায় ভয়াবহ মশাবাহিত রোগটি। 2019 সালেই এর প্রকোপে মারা গেছেন 3,86,000 মানুষ। বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা বড় আকারে প্রয়োগের অনুমোদন দিচ্ছে WHO। ঘানা, কেনিয়া, মালাউইর পাইলট কর্মসূচির মাধ্যমে পাওয়া ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশু স্বাস্থ্য সুরক্ষা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এই টিকা আবিষ্কার বড় এক সাফল্য। এর মাধ্যমে লাখ লাখ শিশুর জীবন রক্ষা পেতে পারে। 6টি বিভাগে নোবেল দেয়া হলেও বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে শান্তি পুরস্কার। শুক্রবার বিকেলে নরওয়ে থেকে ঘোষিত হবে বিজয়ীর নাম। এবার মনোনয়ন পেয়েছেন 234 ব্যক্তি ও 95 প্রতিষ্ঠান। আলোচনায় আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, তরুণ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ থেকে শুরু করে WHO-র মতো সংস্থা। সহিংসতা, সংঘাত আর করোনার প্রকোপের মধ্যেই আলোচনার তুঙ্গে কে পাচ্ছেন এ বছরের শান্তিতে নোবেল। নিশ্চিত ইঙ্গিত না মিললেও কার ঝুলিতে জুটবে এবারের নোবেল, তাই নিয়ে চলছে নানান হিসাব নিকেশ। এবার শান্তিতে নোবেলের জন্য 329টি মনোনয়ন দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর মধ্যে 234 ব্যক্তি এবং 95 প্রতিষ্ঠানের নাম রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কমিটির নিয়ম মেনে এসব নাম গোপন রাখা হয়েছে। করোনা মহামারীর লাগাম টানতে সম্মুখ সারির বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম আছে আলোচনার শুরুতে। বিশ্বজুড়ে পরিচালিত টিকাদান প্রকল্প কোভ্যাক্স সফলভাবে পরিচালনা করায় সংস্থাটির নোবেল জয়ের সম্ভাবনা বেশি। অভিবাসী এবং শরণার্থীদের অধিকার নিয়ে অবদান রাখায় শান্তিতে নোবেলের জন্য আলোচনায় আছে UNHCR। অপরদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের মানবাধিকার নিশ্চিতে এবং শান্তি প্রতিষ্ঠায় কর্মরত দুটি প্রতিষ্ঠান বিসালেম এবং PCHRও আছে তালিকায়। আলোচিত হচ্ছে পোল্যান্ডের বিচারপতিদের সংগঠন লুস্তিতিয়াও। বিশ্বজুড়ে গণমাধ্যমে স্বাধীনতায় কাজ করা সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং হংকং ভিত্তিক বার্তা সংস্থা HKFP নিয়েও আলোচনা চলছে জোরে সোরে। এদিকে চলতি বছর শান্তিতে নোবেলের জন্য ব্যক্তিদের মধ্যে থেকে আলোচিত হচ্ছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। জোরালো গুঞ্জন রয়েছে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এবং সুইডেনের তরুণ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়েও।
উইঘুরের মানবাধিকার ইস্যুতে সোচ্চার ইলহাম তোহতি, হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা নাথান ল, বেলারুশের বিরোধী দলীয় নেতা সেভেতলানা সিখানোস্কোয়ার নামও আছে শান্তিতে নোবেলের সম্ভাব্য তালিকায়। শুক্রবার চলতি বছরে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ এবং অর্থ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিবাদ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় নিজ দেশের রাষ্ট্রদূত ফেরত পাঠালো ফ্রান্স। মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ক্যানবেরা। প্যারিসের বক্তব্য, সম্পর্ক স্বাভাবিক করতে এই উদ্যোগ। গেল মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নিরাপত্তা চুক্তি AUKUS-এ সই করে অস্ট্রেলিয়া ও ব্রিটেন। মূলত এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর এর মূল লক্ষ্য। চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে পরমাণু সক্ষম সাবমেরিন তৈরিতে সহযোগিতা করবে বাকি দুই দেশ, যার কারণে ফ্রান্সের সাথে আগেই স্বাক্ষরিত $6,500 কোটি চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া, যাকে পিঠে ছুরিকাঘাতের সাথে তুলনা করে ফ্রান্স। ইথিওপিয়া থেকে 7 কর্মকর্তাকে বহিষ্কার এবং পার্সন অফ নন গ্রাটা ঘোষণার কারণ দর্শাতে বলল জাতিসংঘ। বুধবার নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধিকে প্রশ্নের মুখে ফেলেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অধিবেশনে জাতিসংঘ কর্মকর্তাদের বহিষ্কারের কারণ তুলে ধরেন ইথিওপিয়ার প্রতিনিধি। দাবি করেন, লাখের বেশি মানুষকে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে। সরকারি বাহিনীর সাথে লড়াইরত টাইগ্রে বিদ্রোহীদেরও ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়। এই বক্তব্যের পর মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস অভিযোগগুলোর পক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ হাজিরের আহ্বান জানান। প্রতিশ্রুতি দেন, দেশটিতে পাঠানো তথ্যের ভিত্তিতে কর্মকর্তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হবে। To support the Ethiopian people. ইথিওপিয়ায় জাতিসংঘের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমাদের একমাত্র লক্ষ্য জনকল্যাণ। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অনাহারে গোলাগুলিতে প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে 7 কর্মকর্তাকে বহিষ্কার এবং ইথিওপিয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞায় আমরা হতবাক। কেন তাদের সাথে এই আচরণ, সেটার উপযুক্ত জবাব চাই। দেশটির প্রতিনিধির কাছেও চেয়েছি তথ্য প্রমাণ। পরিবেশবাদী থেকে সোজা প্রধানমন্ত্রী। বুধবার পেরুর সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন মির্থা ভাস্কুয়েজ। 46 বছর বয়সী ভাস্কুয়েজ একজন আইনজীবীও। মূলত মার্কিন স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠান নিউমন্টের বিরুদ্ধে আন্দিয়ান কৃষকদের ভূমি বাঁচানোর লড়াইয়ের জন্য তিনি সুপরিচিত। একই দিন মহামারী এবং অর্থমন্দা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী গুইদো বেল্লিদো। তিনি মাত্র 2 মাস ছিলেন সরকার প্রধানের পদে। তার ইস্তফা গ্রহণের পরই সরকারের রদবদল আনেন বামপন্থী প্রেসিডেন্ট কাস্তিলো। অবশ্য পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আসেনি। রাজধানীর লিমার প্রেসিডেন্সিয়াল ভবনে শপথ নেন মন্ত্রী পরিষদের নতুন সদস্যরা। বিতর্কিত ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের মাধ্যমে সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করেছিলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম। বুধবার ব্রিটেনের একটি উচ্চ আদালতের রায়ে এমন তথ্য প্রকাশ করা হয়। শুনানিতে বলা হয়, বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালে স্ত্রীর 2 আইনজীবীর ফোনও টার্গেট করা হয়। একে পারিবারিক আইনের লঙ্ঘন, সরকার প্রধানের ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দেন আদালত। 2004 সালে দুবাইয়ের শাসককে বিয়ে করেন জর্ডানের রাজকুমারী হায়া বিনতে আল হুসেন। তিনি ছিলেন মাকতুমের ষষ্ঠ এবং কনিষ্ঠ স্ত্রী। 2019 সালের শুরুতে জার্মানি পালিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানান তিনি। পরে লন্ডনের একটি বিলাসবহুল বাড়িতে বসবাস শুরু করেন এবং দুবাইয়ের শাসকের বিরুদ্ধে আদালতে যান। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।